একজন কোটিপতি ব্যক্তি রাস্তার ধারে থাকা সেই গরিব বাচ্চা মেয়েটিকে বাঁচালেন এবং তিনি সেই ছোট্ট মেয়েটিকে নিজের অসুস্থ মায়ের দেখাশোনার জন্য নিজের বাড়িতে রেখে অফিসে চলে গেলেন। কিন্তু কয়েক ঘন্টা পরে যখন তিনি বাড়ি ফিরে এলেন, তখন যা দেখলেন তা দেখে তিনি হতবাক হয়ে গেলেন। শেষ পর্যন্ত সেই গরিব মেয়েটি আসলে কি ছিল এবং যখন তার আসল সত্য সামনে এলো, তখন সবার পায়ের নিচের মাটি সরে গেল। আসল সত্যি ঘটনাটা কি ছিল তা জানতে হলে দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প। কবির মালহোত্রা জীবনে অহেতুক প্রদর্শনী পছন্দ করতেন না। তার কাছে অফুরন্ত সম্পত্তি ছিল, কিন্তু তিনি সরলতায় বিশ্বাস করতেন। তার দিন নির্দিষ্ট রুটিন অনুযায়ী চলত। সকালের হাঁটা, বইয়ের পাতায় হারিয়ে যাওয়া এবং তার প্রিয় চায়ের চুমুক দেওয়া। কিন্তু সেদিন কিছুটা আলাদা ছিল। তার কুর্তায় হঠাৎ একটা হালকা ধাক্কা লাগলো। এটা কোনো সাধারণ সংঘর্ষ ছিল না। কেউ যেন সত্যি তার মনোযোগ আকর্ষণ করেছিল। তিনি নিচের দিকে তাকাতেই তার চোখ পড়ল এক দুর্বল মেয়ের ওপর। ছেঁড়া কাপড়, জট পাকানো চুল আর ময়লা মাখা মুখ তার বর্তমান অবস্থার পরিচয় দিচ্ছিল। কিন্তু তার সবচেয়ে ব্যতিক্রমী বৈশিষ্ট্য ছিল তার চোখ। তাতে ভয় এবং সাহসের এক অদ্ভুত মিশ্রণ ছিল। সে কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে রইল। তার ছোট্ট হাতে শক্তভাবে ধরা ছিল তার চামড়ার মানিব্যাগ। কবির এক মুহূর্তের জন্য থমকে গেলেন। রাগ তার স্বভাবে অংশ ছিল না, আর এই পরিস্থিতিতেও তার মুখে শুধু বিস্ময় ফুটে উঠল। তিনি শান্ত স্বরে বললেন, আরে তুমি কি করছো? তার কণ্ঠে কোনো কঠোরতা ছিল না, কোনো ধমক ছিল না। মেয়েটি ভয় পেয়ে গেল। তার শ্বাস দ্রুত হয়ে গেল। তার আঙুলগুলো এখনো মানিব্যাগটি শক্ত করে ধরেছিল। তাকে দেখে মনে হচ্ছিল যেন সে এখনো ভাবছে দৌড়বে নাকি দাঁড়িয়ে থাকবে। আমাকে ক্ষমা করে দিন। তার গলাটা এতটাই নরম ছিল যে আশেপাশে সামান্য কোলাহল থাকলে কবির তা শুনতে পেতেন না। কবির মেয়েটির মুখের দিকে মনোযোগ দিয়ে তাকালেন। তার গাল ধুলোয় মাখা ছিল আর চোখে ক্লান্তির ছাপ। চুল অগোছালো ছিল, কিন্তু তার চোখ কিছু বলছিল। এটা কোনো সাধারণ চুরি ছিল না, এটা এক অনাহার, এক গভীর কষ্টের প্রতিচ্ছবি। তিনি কিছু না ভেবেই জিজ্ঞাসা করলেন, ক্ষুধার্ত? মেয়েটি এক মুহূর্তের জন্য অবিশ্বাসের দৃষ্টিতে তার দিকে তাকালো, কেননা সে এই প্রশ্নের প্রত্যাশা করেনি। সে যে কোনো প্রতিক্রিয়ার জন্যই প্রস্তুত ছিল, রাগ, গালি, পুলিশে দেওয়ার হুমকি, কিন্তু করুণা, এটা তার কাছে সম্পূর্ণ অজানা ছিল। কয়েক মুহূর্ত নীরব থাকার পর সে ধীরে মাথা নাড়ল। কবির তার মানিব্যাগ আবার নিজের পকেটে রেখে দিলেন এবং হাতের ইশারায় বললেন, চলো কিছু খাই। মেয়েটি প্রথমে চারপাশে তাকালো। এরপর সে ভাবছে এটা কোনো ফাঁদ নাকি সত্যিকারের দয়া। কিন্তু শেষ পর্যন্ত ক্ষুধাই তার সমস্ত দ্বিধাকে জয় করল। সে ধীরে ধীরে তার পেছনে হাঁটতে লাগলো। কবির তাকে কাছের এক ছোট্ট ধাবায় নিয়ে গেলেন। জায়গাটা খুব সাধারণ ছিল। পুরনো কাঠের বেঞ্চ, দেওয়ালে বিবর্ণ পোস্টার আর কোণে রাখা একটা পুরনো রেডিও আস্তে বাজছিল। কিন্তু এখানকার খাবার টাটকা ও সুগন্ধযুক্ত ছিল। কবির পরোটা ও চা অর্ডার করলেন। মেয়েটি প্রথমে তার সামনে রাখা গরম খাবারটিকে অবিশ্বাসের চোখে দেখল। তারপর কবিরের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে যেন জিজ্ঞাসা করছে, সত্যি কি এটা আমার জন্য? তারপর তার ক্ষুধা তাকে আর কোনো প্রশ্নের সময় দিল না। সে দ্রুত প্রথম পরোটাটি ছিঁড়ে মুখে তুলল। কবির তাকে খেতে দেখছিলেন। এটা শুধু সাধারণ ক্ষুধা ছিল না, এটা ছিল দিনের পর দিন না খাওয়ার যন্ত্রণা, এক অসহনীয় অনাহার যা অবশেষে কিছুটা প্রশমিত হচ্ছে। তিনি ধীরে জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? মেয়েটি তাড়াতাড়ি খাবার গিলে ফেলল এবং কিছুটা দ্বিধা নিয়ে বলল, অনিকা। কেন চুরির চেষ্টা করছিলে? অনিকার মুখটা একটু শক্ত হয়ে গেল। সে চোখ নিচু করে ফেলল, যেন ঠিক শব্দ খুঁজছে। কিছুক্ষণ পর ধীর কণ্ঠে বলল, আমি চাইনি, কিন্তু আমার আর কোনো উপায় ছিল না। কবির তার কণ্ঠের ভেতরের বেদনা অনুভব করলেন এবং বললেন, তোমার থাকার কোনো জায়গা আছে? অনিকার উত্তর ছিল শুধু মাথা নাড়ানো, না। কবির কিছুক্ষণ চুপ করে থাকলেন। তার ভিতরের বাস্তববাদী মানুষ বলছিল, এটা তোমার দায়িত্ব নয়, এই ব্যাপারে জড়ানো উচিত নয়।
কিন্তু কোথাও না কোথাও কবিরের হৃদয় কিছু একটা বলছিল যে এই মেয়েটিকে সে এইভাবে ফেলে যেতে পারে না, এটা ঠিক হচ্ছে না। আমার সঙ্গে চলো, আগামীকাল ভাববো কি করতে হবে। তিনি বললেন। অনিকা হতবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। কেন? কবির হালকা হাসলেন। অনিকা তখনও বিভ্রান্ত ছিল। তাকে দুনিয়ায় কেউ নিঃস্বার্থভাবে সাহায্য করে এমন ঘটনা বিরল ছিল। সে চাইছিল এই মানুষটির উদ্দেশ্যের ওপর সন্দেহ করতে, কিন্তু তার কথায় কোনো কপটতা ছিল না। কয়েক মুহূর্তের নীরবতার পর সে ধীরে মাথা নাড়ল এবং তার পেছনে হাঁটা শুরু করলো। তবে সে জানতো না যে মুহূর্তে সে সেই দরজার ভেতরে পা রাখবে তখনই তার জীবনের সবচেয়ে লুকোনো সত্যগুলো প্রকাশিত হবে। কবিরের বাড়ি ওই বিলাসবহুল এলাকায় থাকা অন্নপ্রাসাদের মতো ছিল না। মুম্বাইয়ের দামি বাংলো ও বিশাল অট্টালিকার মাঝে এই জায়গাটি ছিল সরলতা আর শান্তির প্রতীক। কেউ ভাবতেই পারত না এখানে থাকা মানুষটি বিপুল সম্পত্তির মালিক। বাড়িটি বড় ছিল না, তবে এর মধ্যে এক অদ্ভুত আপনত্ব ছিল, যেন এখানে শুধু ইট পাথর নয়, অনুভূতিগুলোও বাস করত। অনিকা দরজার সামনে দাঁড়িয়েছিল, তার পা যেন জমে গিয়েছিল। ভেতরে প্রবেশের আগে সে এক অজানা অস্থিরতা অনুভব করছিল। এটাই প্রথমবার তাকে কেউ এইভাবে আপন করে নিতে চেয়েছিল। কবির পিছনে ফিরে তাকিয়ে হালকা হাসলেন। ভেতরে আসবে নাকি দরজার সামনেই দাঁড়িয়ে থাকবে? অনিকা দ্বিধা ভরে এক পা বাড়িয়ে দিল। যেই মুহূর্তে সে ভেতরে প্রবেশ করলো সেই মুহূর্তে ঘরের হালকা মৃদু আলো ও পুরনো কাঠের গন্ধ তাকে এক অজানা অনুভূতিতে ভরিয়ে দিল। এখানে এক ধরনের উষ্ণতা ছিল যা সে বহু বছর ধরে অনুভব করেনি। হঠাৎ একজনের পায়ের শব্দ প্রতিধ্বনিত হলো। সিঁড়ি বেয়ে একজন মহিলা নিচে নামছিলেন। তার বয়স বেশি ছিল, কিন্তু তার চোখে এক গভীর তীক্ষ্ণ দৃষ্টি, যেন সে কারো আত্মা ভেদ করতে পারে। তার মুখে সহজাত কঠোরতা ছিল এবং তার উপস্থিতি মুহূর্তেই পরিবেশকে গম্ভীর করে তুলল। এই মেয়েটিকে? তার কণ্ঠে দৃঢ়তা ছিল, যেন এই প্রশ্ন শুধুই তথ্য জানার জন্য নয়। কবির শান্ত স্বরে উত্তর দিলেন, মা ও অনিকা আজ রাতে এখানেই থাকবে। রাজেশ্বরী দেবীর মুখাবয়ব নির্লিপ্ত রইল, কিন্তু তার চোখে অনিকাকে পর্যবেক্ষণ করছিল। তার দৃষ্টিতে এমন কিছু ছিল যা অনিকাকে অস্থির করে তুলল। তিনি শুধু দেখছিলেন না, তিনি যেন অনিকার ভেতরটা পড়ার চেষ্টা করছিলেন। কয়েক মুহূর্ত পরে তিনি ধীরে বললেন, ওর মুখে কষ্টের ছাপ স্পষ্ট। অনেক কিছু সহ্য করেছে এই মেয়েটি। অনিকার হৃদস্পন্দন দ্রুত হয়ে গেল। এই মহিলা তাকে এত গভীরভাবে পর্যবেক্ষণ কেন করছেন? তিনি কি জানেন সে কে? সেই রাতে কবির অনিকাকে বাড়ির একটা ছোট্ট কিন্তু আরামদায়ক ঘরে থাকার ব্যবস্থা করে দিলেন। ঘরটা সাধারণ ছিল, কিন্তু সেখানে এক অন্যরকম প্রশান্তি ছিল। জানালা দিয়ে মৃদু আলো প্রবেশ করছিল, আর বিছানাটি তার প্রত্যাশার তুলনায় অনেক বেশি আরামদায়ক ছিল। সে মনে করতেও পারছিল না যে শেষ কবে এত স্বস্তিতে নিঃশ্বাস নিয়েছিল। সে শুয়ে পড়ল, কিন্তু তার চোখ খোলা রইল। সবকিছু এত অদ্ভুত কেন লাগছে? কবির কেন তাকে সাহায্য করছেন? এই বাড়ির মানুষগুলোকে এত কেন চেনা চেনা লাগছে? সকাল হতেই অনিকা ধীরে রান্নাঘরের দিকে এগোলো। সেখানে রাজেশ্বরী দেবী আগেই উপস্থিত ছিলেন। তিনি রান্নাঘরের এক কোণে বসেছিলেন, পুরনো কাগজ ও ছবির একটি স্তূপের দিকে তাকিয়ে। যদি সাহায্য করতে চাও তবে চা বানিয়ে দাও, তিনি অনিকার দিকে না তাকিয়েই বললেন। অনিকা কোনো প্রশ্ন না করে চা বানাতে শুরু করলো। তার হাত সামান্য কাঁপছিল, কিন্তু সে নিজেকে শান্ত রাখার চেষ্টা করছিল। ঠিক তখনই রাজেশ্বরী দেবী তার সামনে একটা পুরনো কাঠের বাক্স রাখলেন। স্মৃতিগুলো, তিনি গভীর কণ্ঠে বললেন, কখনো শান্তি দেয়, আবার কখনো অনুশোচনার কারণ হয়। অনিকা ধীরে ধীরে বাক্সের ঢাকনা খুলল। ভেতরে ধুলো জমা পুরনো কিছু ছবি আর ভাঁজ করা কিছু কাগজ ছিল। সে একে একে ছবিগুলো দেখতে লাগলো এবং হঠাৎ তার হৃদস্পন্দন দ্রুত হয়ে গেল। তার আঙুল একটি ছবির ওপর স্থির হয়ে গেল। ছবিটিতে এক মহিলার মুখ ছিল, যা অনিকাকে অস্থির করে তুলল। ইনি কে? তার কণ্ঠ কাঁপছিল। রাজেশ্বরী দেবীর চোখে এক মুহূর্তের জন্য ব্যথার ছায়া দেখা দিল। তিনি চোখ ফিরিয়ে নিলেন, যেন পুরনো কোনো ক্ষত আবার নতুন হয়ে উঠেছে। মীরা, তিনি মৃদু কণ্ঠে বললেন, তোমার মা। অনিকার মনে হলো কেউ যেন তার বুকে একটা আঘাত করলো। তার ঠোঁট শুকিয়ে গেল আর তার আঙুল ছবির ওপরে জমে রইল। আমার মা? তার কণ্ঠ যেন শীর্ণ আর্তনাদ হয়ে বের হলো। তুমি তুমি তাকে কেমন করে চেনো?
রাজেশ্বরী দেবীর চোখে তখন এক অদ্ভুত শূন্যতা ফুটে উঠল, যেন সে তার অতীতের গলিতে হারিয়ে গিয়েছিল। দীর্ঘ নীরবতার পর সে গভীর শ্বাস নিল এবং বলল, কারণ সে এখানে কাজ করত, আর তোমার বাবা আমার স্বামী ছিলেন। অনিকার শরীরে যেন বিদ্যুৎ বয়ে গেল। তার হাত থেকে ছবিটা পড়তে পড়তে বাঁচল। কি? তার গলা কাঁপছিল, তার মাথা ঝিমঝিম করছিল। এটা কিভাবে সম্ভব? এসব কি? তাহলে তাহলে কবির? রাজেশ্বরী দেবীর চোখ সামান্য ভিজে উঠল। তিনি মাথা নাড়লেন। হ্যাঁ, কে তোমার ভাই। ঘরে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। অনিকার মনে হলো তার পুরো জীবনটাই যেন একটা মিথ্যে উপন্যাস ছিল। এতদিন যে পরিচয় নিয়ে সে বেঁচে ছিল সেটা পুরোপুরি বদলে গিয়েছে। কিন্তু তার এই নতুন সত্যটা বোঝার আগেই হঠাৎ দ্রুত পায়ের শব্দ শোনা গেল। কবির দ্রুত ঘরে ঢুকল। তার মুখে ছিল একটা গভীর রহস্য। তার হাতে একটা কাগজ ছিল। অনিকা, আমি কিছু জানতে পেরেছি, আর এটা সবকিছু বদলে দিতে পারে। কবিরের হাত কাঁপছিল। তার আঙুলের মাঝে ধরা চিঠিটা যেন জ্বলন্ত কয়লার মতো লাগছিল। তার হৃদস্পন্দন দ্রুত হয়ে গিয়েছিল। চোখে ভয় আর বিস্ময়ের মিশ্র অনুভূতি ছিল। বারবার সে সেই কাগজের শব্দগুলোর দিকে তাকাচ্ছিল, যেন সে নিশ্চিত হতে চাইছিল এটা সত্যি নাকি শুধুই এক বিভ্রম। সে ধীরে মাথা তুলল, অনিকার দিকে তাকালো। অনিকা, তোমার এটা দেখা উচিত। তার কণ্ঠস্বর শান্ত ছিল, কিন্তু তাতে এক গভীর গম্ভীরতা ছিল। অনিকা দ্বিধাগ্রস্ত হাতে কাগজটা নিল। সেটা হালকা ছেঁড়া ছিল। ধারে ধারে পুরনো হয়ে যাওয়ার চিহ্ন ছিল, যেন কেউ এটা বহু যত্নে সংরক্ষণ করেছে। তার চোখ দ্রুত শব্দগুলোর ওপর দৌড়তে লাগলো, কিন্তু হঠাৎ এক লাইনে এসে সে স্থির হয়ে গেল। সতর্ক থাকো, সে এখনো কোথাও কাছাকাছি আছে। সে কখনো হার মানেনি। তার পুরো শরীর অবশ হয়ে গেল। নিঃশ্বাস দ্রুত হতে শুরু করলো, যেন ঘরের বাতাস হঠাৎ ভারী হয়ে গেছে। তার হাত শক্ত করে কাগজটা আঁকড়ে ধরল এবং ধীরে ধীরে গভীরের দিকে তাকালো। সে সে কে? তার কণ্ঠ এতই নিচু ছিল যে যদি ঘরটা সম্পূর্ণ নীরব না থাকতো তাহলে হয়তো কেউ শুনতেই পেত না। কবিরের গলায় কিছু একটা যেন আটকে গেল। সে চোখের পলক ফেলল। অনিকার মনে হলো যেন তার পায়ের নিচের মাটি সরে গেছে। তার বাবা সম্পর্কে সে শুধু আধখানা গল্প শুনেছে, যার অস্তিত্ব কেবল ধোঁয়াটে স্মৃতির মতো মনের কোণে চাপা পড়েছিল। কিন্তু তারা কিছু বলার আগেই দরজার ঘণ্টা বেজে উঠল। সমস্ত শব্দ গলার ভেতরে থমকে গেল। রাজেশ্বরী দেবী, যিনি এতক্ষণ ঘরের কোণে দাঁড়িয়েছিলেন, তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন এবং জানলার বাইরে তাকালেন। যেই মুহূর্তে তার চোখ বাইরে পড়ল, তার মুখ একেবারে সাদা হয়ে গেল। এটা এটা অসম্ভব। তার কণ্ঠ এতটাই মৃদু ছিল যে হয়তো তিনি নিজেই বিশ্বাস করতে পারছিলেন না। কবির দ্রুত জানলার বাইরে তাকালো। বাইরে বড় গেটের পাশে একজন লোক দাঁড়িয়েছিল। তার ছায়া দীর্ঘ ছিল, তার কাঁধ চওড়া, আর তার ভঙ্গিতে এক অজানা স্থিরতা ছিল। তার মুখের অর্ধেকটা অন্ধকারে ঢাকা ছিল, কিন্তু মৃদু আলোয় তার কঠোর চোখ দুটো চকচক করছিল। তার মুখে পুরনো ক্ষত চিহ্ন ছিল, যেন সময় তাকে শান্তিতে থাকতে দেয়নি। অনিকার হৃদস্পন্দন তীব্র হয়ে উঠল। কবির এক গভীর শ্বাস নিল এবং দরজার দিকে এগিয়ে এলো। অনিকার শরীর অবশ হয়ে গিয়েছিল, তবুও সে কবিরের পেছনে পেছনে চলতে লাগলো। দরজার সামনে এসে কবির এক মুহূর্ত দাঁড়ালো, নিজেকে স্থির করলো। তারপর ধীরে ধীরে দরজাটা খুলল। একটা ঠান্ডা হাওয়ার ঝাপটায় সেই লোকটি সম্পূর্ণ তাদের সামনে এসে দাঁড়ালো। তার চোখ সোজা অনিকার দিকে ছিল। কয়েক মুহূর্ত কেউ কিছু বলল না। তারপর তার গভীর ধীর কণ্ঠ শোনা গেল, অনিকা। নামটা শোনা মাত্র অনিকার মেরুদণ্ডে শিহরণ বয়ে গেল। তার কণ্ঠ স্থির ছিল, কিন্তু তাতে এমন কিছু একটা ছিল যা সে বুঝতে পারছিল না। তার পা অজান্তেই এক পা এগিয়ে গেল। লোকটির চোখে একটা হালকা দুঃখ, অনুশোচনা লক্ষ্য করা যাচ্ছিল। আমাকে বাধ্য করা হয়েছিল, সে বলল, কিন্তু আমি কখনো তোমাকে খোঁজা বন্ধ করিনি। কবির সঙ্গে সঙ্গে অনিকা আর সেই লোকটির মাঝখানে চলে এলো। তার কণ্ঠস্বর সতর্ক। তুমি এখানে কি চাও? লোকটি কিছু বলল না। সে শুধু ধীরে মাথা তুলল এবং সোজা রাজেশ্বরী দেবীর দিকে তাকালো। মোক্ষ। ঘরে গভীর নীরবতা নেমে এলো। অনিকার মাথার মধ্যে হাজারো প্রশ্ন ঘুরছিল। এটা কি সত্যি? এটা কি কোনো ছলনা? সে কি বিশ্বাস করতে পারবে? রাজেশ্বরী দেবীর মুখের দিকে তাকালো। সেখানে ভয় ছিল, কিন্তু তার আড়ালে আরও কিছু ছিল।
একটা স্বীকারোক্তি, একটা সত্য যা এতদিন লুকিয়ে রাখা হয়েছিল। অনিকা গভীর শ্বাস নিল। সে ভীত ছিল, কিন্তু এবার সে পালাতে চায়নি। তার কণ্ঠস্বর স্থির ছিল, তবে কোনো দ্বিধা ছিল না। ভিতরে আসো। তার কথাগুলো যেন পুরো ঘরের বাতাসই বদলে দিল। কবির বিস্ময় তার দিকে তাকালো। রাজেশ্বরী দেবীর চোখেও যেন প্রশ্ন ফুটে উঠল। তার বাবার চোখে কয়েক মুহূর্তের জন্য একটা মৃদু আলো জ্বলে উঠল, কিন্তু অনিকা জানত এই সিদ্ধান্তটা একান্তই তার। এখন থেকে তার গল্পটা সে নিজেই লিখবে। বন্ধুরা, যদি আমাদের এই গল্পটি ভালো লেগে থাকে তবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আর ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। আগামী দিন আরও একটি নতুন এবং আকর্ষণীয় গল্প নিয়ে ফিরে আসব। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।